ওয়েলকাম টু মাই লাইফ। ইচ্ছে তোমার একান্ত গ্যাংস্টারের মিসেস গ্যাংস্টার হই। কেবিনে নাফিসা বেগম ইচ্ছের ওষুধপত্র গোছাচ্ছেন। থরথর করে সমানে হাত কাঁপছে তার। ইচ্ছের অপারেশনের সময় ঘনিয়ে আসছে ক্রমশ। স্বামী হিসাবে ইচ্ছের সব সিদ্ধান্ত প্রাপ্তই নিয়েছে। নৌশাদ সাহেবকে এখনো কিছু জানায়নি প্রাপ্ত বা রাকিন। কি হবে সেই চিন্তায় নাফিসা বেগম অস্থির হয়ে পড়েছেন। ইচ্ছে আদশা হয়ে বসে বসে মাকে দেখে চলেছে। বিয়েটা হয়ে যাওয়ার পর আর একেবারের জন্য খেয়ে আসেনি ওর কেবিনে। নাফিসা বেগমের অবস্থাও স্বাভাবিক না। কিছু বলতে যাবে তখনই গিটারের ব্যাগ কাটে কেবিনে ঢুকলো প্রাপ্ত। পেছনে আরেকটি মেয়ে। নাফিসা বেগম জল ভরা চোখে তাকালেন মেয়েটার দিকে। ব্রেন অপারেশনের জন্য চুল কাটা হবে ইচ্ছের, সেই জন্য মেয়েটিকে নিয়ে এসেছে প্রাপ্ত। প্রাপ্তকে দেখলেন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে। তার সব কাজে শুধু একটাই প্রত্যুত্তর, ইচ্ছের অপারেশন হবে, ঠিক হয়ে যাবে ইচ্ছে। ঠোঁট চেপে ধরে কান্না আটকে নাফিসা বেগম বেরিয়ে গেলেন কেবিন থেকে। ইচ্ছে ইশারায় প্রাপ্তকে জিজ্ঞাসা করলো মেয়েটা কে। প্রাপ্ত একটা টুল টেনে গিটার কোলে নিয়ে বসতে বসতে বলল, তোমার চুলের অবস্থা ভালো না, নতুন বউকে এত এলোমেলো চুলে ভালো দেখায় না, তাই ভাবলাম একটু কেটে ছোট করে দিই। ইচ্ছে ঠোঁট টিপে হেসে বলল, আসল ঘটনা বলুন মশাই, বাচ্চাদের কাহিনী কাকে শোনাচ্ছেন? প্রাপ্ত এক শ্বাসে বলল, তোমার চুল আমার পছন্দ না ইচ্ছে। ইচ্ছে শব্দ করে হেসে দিল। হাসতে হাসতে মেয়েটার দিকে তাকিয়ে বলল, একদম ন্যাড়া করে দাও। তারপর প্রাপ্তর দিকে তাকিয়ে বলল, আর এই যে গিটার এনেছো যখন, গান গেয়ে শোনাও জলদি। অবাক চোখে তাকিয়ে রইল প্রাপ্ত। ওর কাজগুলো এত সহজতর করে কেন দিচ্ছে ইচ্ছে? এতটা বাচ্চামো কেন করছে? ইচ্ছে ভ্রু নাচিয়ে আবারও গাইতে বলল ওকে। প্রাপ্ত গিটারের সুর তুলে ওর দিকে তাকিয়ে গাইতে লাগলো। হতে পারে রূপ কথার এক দেশের, রাতেরই আকাশের এক ফালি চাঁদ, তোমার আমার চিরকাল, তুমি আমি হাতে রেখে হাত ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল, দেখতে পারো কিছু আদুরে সকাল, হতে পারে এ পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়, তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নেব ভালোবাসায়। ভালোবাসি বলে দাও এবার, বলে দাও হ্যাঁ সব কবুল, তুমি শুধু আমারই হবে, যদি করো মিষ্টি এ ভুল, হাতে হাত রাখতে পারো সন্ধি আঙুলে আঙুল, ভালোবাসা বাড়াতে আরো হৃদয় ভীষণ ব্যাকুল। ইচ্ছে চোখ সরালোই না প্রাপ্তর থেকে। মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে লাগলো ওকে। ভুলে গেল পারিপার্শ্বিক। যে মেয়েটা ইচ্ছে চুল কাটতে এসেছিল, অজান্তেই কখন ওর চোখ থেকে জল গড়িয়েছে নিজেও জানে না। এমন ভালোবাসা চোখের সামনে দেখাটাও সৌভাগ্যের বিষয়। তড়িঘড়ি করে চোখের পানিটুকু মুছে নিজের কাজে মন দিল ও। ইচ্ছের মাথায় ঝলমলো চুলগুলো দেখে আরেক দফার কান্না আসছিল ওর। এই তো সেদিনের এক কনসার্টে ছাড়া চুল, জিন্স, টপ পরে স্টেজে উঠেছিল ইচ্ছে। প্রতিবার গান গাওয়ার সময় যখন চুলগুলো চোখে মুখে এসে লাগতো, কত সুন্দরভাবে তাতে আঙুল চালিয়ে সরিয়ে দিত ইচ্ছে। ঠোঁট কামড়ে ধরে নিজেকে শক্ত রেখে মেয়েটা সবগুলো চুল কেটে দিল ইচ্ছের। ঠিকঠাক মতন সব কিছু গুছিয়ে পেছন থেকে মৃদু ইশারায় করলো প্রাপ্তকে। ইচ্ছে তখন
প্রাপ্তর গানের মোহে আছে যেন। প্রাপ্তই ইশারায় মেয়েটাকে বোঝালো চলে যেতে। মেয়েটা চলে গেলে শেষ করলো গান। ধ্যান ভাঙলো ইচ্ছে, ঠোঁটে মুগ্ধতার হাসি বহাল রেখে বলল, অনেক ভালো গাও মিস্টার গ্যাংস্টার। সিঙ্গিংয়ে আসলে না কেন? প্রাপ্ত গিটারের পাশের দেয়ালে ঠেস দিয়ে রেখে বলল, আমি সিঙ্গিং গেলে তুমি মিস রকস্টার থেকে মিসেস গ্যাংস্টার কিভাবে হতে শুনি? ইচ্ছে হাসলো। প্রাপ্ত এক ধানে ওর হাসিটার দিকে তাকিয়ে রইল। ওই হাসি দেখে ইচ্ছের একদম কাছে চলে যেতে ইচ্ছে করছে, ওর আদর করতে ইচ্ছে করছে। পরিস্থিতি ঘোরাতে উঠে দাঁড়িয়ে সেলফের কাছে চলে গেল। ইচ্ছের ওষুধপত্র দেখতে দেখতে বলল, মেডিসিন নিয়েছো? আমি আসার আগে আন্টি দিয়ে দিয়েছেন মেডিসিন। ইচ্ছে যেন পুরোটাই বুঝলো। হাতে স্যালাইন খুলে ফেললো আস্তে ধীরে। প্রাপ্ত উল্টো পাশ হয়ে ফিরে তখন বেড থেকে নেমে প্রাপ্তর পিঠে মাথা ঠেকিয়ে ওকে জড়িয়ে ধরল। প্রাপ্ত চমকে উঠে পিছন ফিরতে যাচ্ছিল। ইচ্ছে ওর বুকের শার্ট খামচে ধরে বলল, রিল্যাক্স, নিজে উত্তেজিত হয়ে আমাকে উত্তেজিত করো না প্লিজ। ইচ্ছে, আই লাভ ইউ। তোমার রেস্টের দরকার ইচ্ছে। তুমি ইচ্ছে প্রাপ্তর সামনে এসে দাঁড়ালো। প্রাপ্ত হাত দু গালে রেখে বলল, আমি তোমার বউ প্রাপ্ত, ভালোবাসো আমাকে, আদর করে দাও মন ভরে। এসব চলো, বেড়ে চলো। প্রাপ্ত সরিয়ে আনছিল ইচ্ছেকে। ঠাই হয়ে দাঁড়িয়ে রইল ইচ্ছে, এক চুলেও নড়ল না। প্রাপ্ত দীর্ঘশ্বাস মিনতির স্বরে ফেলে বলল, তুমি কেন জেদ করো ইচ্ছে? এটা জেদের সময়। তোমায় বলেছি আমাকে ভালোবাসতে, আগে জানলে বিয়েটা কোনোভাবেই করতাম না আমি। কিছুক্ষণ আগে চুপি চুপি আমার রিপোর্টস দেখে জানলাম কাল ওটি থেকে আমার রিকভারির পসিবিলিটি খুব কম। বেশ বুঝতে পারছি, এখনো অবধি বেঁচে আছি তোমাকে ভালোবাসি বলে। সে ভালোবাসাকে আরো গভীরভাবে অনুধাবন করার আগে, তোমার কাছে আসার আগেই যদি এভাবে ইচ্ছের মুখ চেপে ধরল প্রাপ্ত। এক হাতে ওর কোমর জড়িয়ে রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, চুপ, এভাবে বলো না ইচ্ছে, প্লিজ এভাবে বলো না। ভালোবাসা তো ভালোবাসাই হয়, গভীরভাবে মৃদুভাবে অনুভবের কিছু নেই এতে। আমি সব রকম পরিস্থিতিতে শুধু তোমাকে চাই। তুমি কেন ভুল বুঝছো আমাকে? কেন আমাকে বারবার অপরাধী করে দিচ্ছ তোমার কাছে? কিছুই হবে না, তোমার কিছুই হবে না। প্রাপ্ত চোখ বন্ধ করে রেখেছিল। ইচ্ছে তাকিয়ে তাকে ওকে দেখে চলেছে। কিছুটা সময় পাশের সেলফে থাকা মোবাইলটা নিল এক হাতে। লাগজা গালে গানটা বাজিয়ে দিল ওতে। প্রাপ্ত গানের কথাগুলো শুনতেই চোখ মেলল। বন্ধ করে দিতে চাইছিল ও গানটা। ইচ্ছে বাধা দিয়ে বলল, আমরা কতদিন বাঁচি, কতক্ষণ বাঁচি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো বেঁচে থাকার মুহূর্তগুলোতে আমরা কতটুকু বাঁচি, কতটুকু উপভোগ করি আমাদের জীবন। মেয়ে বোন হিসেবে জীবন দেখে নিয়েছি আমি প্রাপ্ত। কাল ওটিতে ঢোকার আগ অবধি আমি তোমার স্ত্রী হিসেবে বাঁচতে চাই। ওটিতে যাওয়ার আগ অবধি তোমার কাছে থেকে তোমার শরীরের ঘ্রাণ নিব, তোমায় ভালোবাসবো। আমার থেকে এই সৌভাগ্যটা কেড়ে নিও না প্রাপ্ত, প্লিজ। ইচ্ছে, প্রাপ্তকে বলার সুযোগ দেয়নি ইচ্ছে। গোড়ালি উঁচিয়ে এক হাতে প্রাপ্তর গলা জড়িয়ে ধরে ঠোঁটের পর্শে আটকে দিল ওর ঠোঁট। আটকে ছিল প্রাপ্তও। আস্তে ধীরে নেমে ওর বুকে মুখ গুছল ইচ্ছে। জোরে জোরে শ্বাস নিয়ে প্রাপ্তর গায়ের ঘ্রাণ অনুভবের চেষ্টা করলো, তবে নাকের পাইপটার জন্য পারল না কিছু অনুভব করতে। অশ্রু বিসর্জন দিতে লাগলো নীরবে। প্রাপ্ত পাথর হয়ে গেছে। টপ টপ করে জল গড়াতে লাগলো ওর চোখ বেয়েও। জানলা দিয়ে বাইরের রূপালী থালার মতন চাঁদটা দেখা যায়। প্রেমানুরাগে এই মুহূর্তে শুধু ওদের দুজনেরই হওয়ার কথা, কিন্তু মিলনের মহোৎসবের পরিবর্তে বরং আজ সুর উঠেছে, ফির আপকে নসিব মে এ বাত হো না হো, শাহেদ ফির ইস জনম মে মুলাকাত হো না হো। সময়ের অতিবাহন এক চিরন্তন সত্য, আর সেই অতিবাহনের জীবনে প্রবাহ বয়ে চলে, এটাও জীবনের আরেক অনবদ্য নিয়ম। ভালোবাসায় মান অভিমান, উত্থান পতন, কাছে আসা দূরে যাওয়া, সন্ধি বিচ্ছেদ, সব সমার্থক বিপরার্থক মিলিয়ে তৈরি হয়ে সে জীবনের ছন্দ। ব্যতিক্রম হয়নি খেয়া রাকিনের জীবনও। ওরাও এগিয়েছে, জীবনের সকল ঝাড় ঝঞ্ঝা পেরিয়ে এগিয়েছে, পূর্ণতা দিয়েছে নিজেদের ভালোবাসাকে। প্রেমময় প্রহরে তেমনি এক পূর্ণিমায় সুকমারার ঘাটে পানিতে পা ভিজিয়ে বসে আছে খেয়া। পরনে গাঢ় নীল শাড়ি,
কোমরের নিচ অবধি খোলা চুল ছুঁই ছুঁই করছে পানিতে। মাঝরাতের চাঁদটা কখনো মেঘের আড়াল হচ্ছে তো কখনো বেরিয়ে এসে উজ্জ্বল আলোর বিলাচ্ছে। শুকমারা পরিষ্কার পানিতে প্রতিফলিত হচ্ছে চাঁদের আলো। খানিকটা পিছনে তাল গাছের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে রাকিন। ওর চাহনি খেয়ার দিকে স্থির। বেশ কিছুটা সময় পর খেয়া পিছন ফিরে রাকিনকে ইশারা করলো ওর পাশে বসার জন্য। তারপর নিজের মতন করে ব্যস্ত হয়ে গেল পানিতে হাত নাড়াতে। একটা ক্ষুদ্র শ্বাস ফেলে রাকিন এগোলো। দাঁড়িয়ে থেকে প্যান্টের পকেটে দুহাত গুজে আকাশের দিকে তাকিয়ে বলল, মানুষ হানিমুনে ফরেন যায়, নয়তো দেশের মধ্যেই দর্শনীয় জায়গাগুলোতে ঘোরে। সাজেক ভ্যালি, কক্সবাজার, আরো কত জায়গা। আর আমাকে কিনা আসতে হলো এই ফাতুল গায়ে, সুখ মরার তীরে। এই কি বলে কপাল। খেয়া চোখ তুলে তাকালো রাকিনের দিকে। মোটেও আফসোস ছিল না ওর কথায়, বরং উপেক্ষিত হওয়ার অভিমান ছিল। এই অভিমান বরাবরই মানায় রাকিনকে। হসপিটালে আংটি বদল থেকে শুরু করে তার 2 মাস পর বিয়ে, আর বিয়ের 4 মাস পর ঢাকার বাইরে বেরোনো, সেটাও আবার ভাদুল গায়ে। সেই মানুষটা অভিমান করবে না তো কে করবে? বিষয়টা বুঝে মুচকি হেসে উঠে দাঁড়ালো খেয়া। ঘাড় কাত করে রাকিনের দিকে তাকিয়ে বলল, সুখ মরার তীরে আসতে হয়েছে বলে আফসোস হচ্ছে? হওয়াটা অস্বাভাবিক কিছু। নেহাত তুই বললি সায়রা মায়ের এখানে আসবে, সেই জন্যই তো আসা। নইলেও কোনো নিউলি ম্যারেড বিয়ের পর এখানে গ্রামে ঘুরতে আসে। এখানে রোম্যান্স হয় কখনো? তো রোম্যান্স আসছে না বুঝি তোর? একদমই না। খেয়া হাত ধরে বসালো রাকিনকে। নিজে হাতে ওর প্যান্ট ভাঁজ দিতে যাচ্ছিল। রাকিন তৎক্ষণাৎ পা সরিয়ে নিয়ে কপালে ভাঁজ ফেলে নিজেই নিজের প্যান্ট ভাঁজ দিল। তারপর পানিতে পা ডুবিয়ে বসলো খেয়ার মতন করে। হেসে দিয়ে ওর হাত জড়িয়ে ওর কাঁধে মাথা রাখলো খেয়া। বলল, মনে পড়ে রাখিন, কয়েক মাস আগে এমনই এক রাতে এই ভাদুল গায়ে দেখা হয়েছিল তোর সাথে খইয়ের। মনে পড়বে না আবার? যা তাণ্ডব গড়িয়েছিলেন আপনি, আমাকে জিন টিন ভেবে তো জ্ঞানই হারিয়ে ফেলেছিলেন। কি যে বিপদে পড়েছিলাম ওই রাতে আমি জানি। কনফিউশনে পড়ে গেছিলাম যে তোকে জ্ঞান হারাতে দেখে সত্যি আবার খাটটার মটকে দিলাম না তো। খেয়া ফিক করে হেসে দিল। তারপর হঠাৎ মন খারাপ করে বলল, তাণ্ডব তো তারপরে শুরু হয়েছিল রাকিন। সাহেরা মা আমাকে ছেড়ে চলে গেল, সাদিক কাকা আমাকে ঢাকায় নিয়ে গেল। তোর কথা বারবার মনে পড়ত। তারপরেও প্রাপ্তর সাথে আংটি বদল আর ইচ্ছের। রাকিন এতক্ষণে খেয়ার দিকে ফিরল। এক হাতে ওর হাত শক্ত করে ধরে আর এক হাত ওর গালে রেখে বলল, শ্, একদম চুপ। তুই আমার এতগুলো বছরের অপেক্ষার ফল খেয়া। যদি আমি জানতাম আমার সেই ঝাঁসির রানী খইয়ে আমার খেয়া, প্রাপ্তর সাথে তোর বিয়েটা কখনোই হতে দিতাম না, কোনোদিনই না। আগে হোক বা পরে, তোকে তো আমারই হতে হতো। এর জন্য যে কোনো সীমা পার করতে আমি পারতাম, যে কোনো। রাকিনের কথা শুধু জেদ আর অধিকার বোধ। চাঁদের আলোতে মানুষটাকে দেখতে দেখতে বাকি সব ভুলে বসলো খেয়া। মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, নিজামকে পুলিশের হাতে দেওয়ার আগে খুব মেরেছিলি না তুই? রাকিন হেসে দিয়ে বলল, ও নেশায় পড়ে তো ওর দিকে হাত বাড়িয়েছিল, খালি হাতটাই ভেজে দিয়েছি। নিজাম তোর চাচাতো ভাই হয় রাকিন। অন্যায় কাউকে ছাড়ে না, ওকে কি করে ছাড় দিত? পাপের ফল ভোগ করতে এখনো পুলিশ কাস্টাডি আছে। সব দিক ঠিকই আছে কে। হাউজিং, মিষ্টি ঘরের, স্কুল বিল্ডিং দুটোই বাবা সামলে নিয়েছে। তোকে ফিরে পেয়ে আমার মতো তারাও অনেক খুশি। আসলে তুই মানুষটাই এমন, মায়া ফিরে দিস সবাইকে। খেয়া কিছুক্ষণ নীরবে চেয়ে রইল শুধু। তারপর নীরবতা ভেঙে বলল, একটা কথা বলতো রাকিন, কাকে ভালোবাসিস তুই, খইকে নাকি খেয়াকে? রাকিন আবারও হেসে দিল। হুট করে খেয়ার কোমর জড়িয়ে অনেকটা কাছে টেনে নিল ও। কিঞ্চিত চমকে উঠল খেয়া। রাকিন ওর নাকে নাক ঘষে দিয়ে বলল, তোকে ভালোবাসি। কেন? তোকে ভালোবাসার কারণ লাগবে না আমার খেয়া। অথবা বলতে পারিস কারণগুলো এত বেশি যে তাদেরকে ভাষায় সংজ্ঞায়িত করতে আমি পারি না। আমার কাছে ভালোবাসার মানুষটা মানেই তুই। সে তুই খৈরূপেই থাক বা খেয়া হয়ে। এই শ্যাম সুন্দরীর মায়াবী মুখের দিকে তাকালে আর কিছুই লাগে না আমার। আজীবন শুধু একটাই চাওয়া, এভাবেই থেমে রই তোর প্রেম নগরে। এভাবেই খেয়া থাকুক আমার হৃদয় সাগরের সাম্রাজ্য হয়ে, প্রেম নগর ফেলে।
কথা শেষ করে খেয়ার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো রাকিন। লাজুকতা হাসিতে খেয়া মুখ লুকালো রাকিনের বুকে, আর চাঁদ লুকালো মেঘের আড়ালে। লজ্জা খাড়া এই রজনীর সাক্ষ্য দেওয়ার মতো নির্লজ্জার নাইবা হলো সে। ডোরবেল বাজাতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দিল পিয়ালি। দরজায় হাসি মুখ করে ইচ্ছে দাঁড়িয়ে, সে আগের ইচ্ছে, কোমরে উপর ছাড়া সোজা চুল, জিন্স টপস, কাঁধে গিটারের ব্যাগ আর ঠোঁটের সেই উজ্জ্বল হাসি। অ্যাক্সিডেন্টের 6 মাস পর আজ প্রথম কনসার্টে গিয়েছিল ইচ্ছে। অলৌকিকভাবে সেদিন ওর অপারেশনটা মিটেছিল ভালোভাবে। প্রাপ্তর ভালোবাসার কাছে হার মেনেছিল ওর মৃত্যু সম্ভাবনা। অপারেশনের সময় এই বিষয় জানতে পেরে নওশাদ সাহেব অনেক বেশি রিয়াক্ট করেছিলেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পারেন তিনি। হসপিটাল থেকে প্রাপ্তকে সরাসরি ওদের বাসায় নিয়ে এসেছিল, প্রেস মিডিয়া সবাইকে ওদের বিয়ের বিষয়ে জানিয়ে। এই বাসায় প্রাপ্ত, পিয়ালি আর সাদিক সাহেব মিলে আদর যত্নে কোনো কমতি রাখেনি ইচ্ছে, বরং যে ভালোবাসা থেকে এতদিন বঞ্চিত ছিল সেই ভালোবাসার পুরোটাই যেন উসুল করে নিয়েছে ইচ্ছে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে গেছে 6 মাস। ইচ্ছের ভিতরে ঢোকার আগে টমি বাসার ভিতরে ঢুকলো। পিয়ালিকে ইশারা করে রুমে চলে গেল ইচ্ছে। প্রাপ্তকে খুঁজলো পুরো ঘরে, কিন্তু প্রাপ্ত নেই সেখানে। ফ্রেশ হয়ে ধুতি আর শর্ট কামিজ পরে ডাইনিংয়ে বসে গেল ইচ্ছে। উকিঝুঁকি দিয়ে তখনও প্রাপ্তকে খুঁজছে ও। কোনো কথা ছাড়া ইচ্ছেকে খাইয়ে দিতে লাগলেন সাদিক সাহেব। পিয়ালি পাশে বসে নিজে হাত দিয়ে খেতে শুরু করলো। ইচ্ছে এ পাশে আসার পর থেকে কখনো নিজে হাতে খেয়েছে কিনা সন্দেহ। সাদিক সাহেবের জন্য ইচ্ছেকে নিজে হাতে না খাইয়ে তৃপ্তি মেলে না, তাই মানা করলো না ইচ্ছে। উনি ভাত মাখাতে মাখাতে বললেন, এতদিন পর কনসার্টে গিয়েছিলি, সব কিছু কেমন ছিল রে মা? ইচ্ছে হাসি মুখে বলল, ভালোই ছিল, ইনফ্যাক্ট খুব বেশি ভালো ছিল বাবা। 6 মাসের অ্যাবসেন্সে অডিয়েন্সে যেন নতুন করে আমার প্রতি ভালোবাসাটা বেড়েছে। তোর প্রতি ভালোবাসা তো আগে থেকেই ছিল সবার, আছে আর থাকবেও, নতুন করে বাড়ার কিছু নেই। মৃদু হাসলো ইচ্ছে। সাদিক সাহেব বললেন, ভালো কথা। সাফওয়ান কল করেছিল, বলল কাল পরশুর মধ্যে মিষ্টিকে নিয়ে যেতে চাই ওর ওখানে। বিয়ের প্রায় 2 মাস হতে চললো, বলেছে এখন নাকি মোটামুটি গুছিয়ে নিয়েছে ওখানকার সব দিক। তোর কনসার্ট বা নেক্সট রেকর্ডিং কবে, সে অনুযায়ী টাইম বলে দে ওকে, কি বলিস? মিষ্টি চলে যাবে শুনে মন খারাপ হয়ে গেল ইচ্ছের। এতগুলো দিন ও কম যত্ন নেয়নি ওর। সাফওয়ানের সেটেলমেন্টের জন্য মেয়েটাকে একাকী থাকতে হয়েছে এতগুলো দিন। তবে মিষ্টি, পিয়ালি, অরিত্রা, রাকা, মাহিম সবার সাথে সময়গুলো বেশ কেটেছে ইচ্ছের। খেয়া রাখিনও এসে দেখা করে যেত প্রায়। ইচ্ছে বলল, মিউজিক ডিরেক্টর বলছিল কল করে জানাবে, মেবি পরশু আছে রেকর্ডিং। তবে আমি ম্যানেজ করে নিতে পারবো। পরশু আমার আইটেলে জয়েনিং ডেট। প্রাপ্ত বেখালিভাবে চেয়ারে বসতে বসতে বলল। বড় বড় চোখে ওর দিকে তাকালো উপস্থিত সবাই। প্রাপ্ত ওর নিজের হাতে বানানো কন্টিনেন্টাল আলাদা আলাদা বাটিতে বাড়তেও মনোযোগী। ইচ্ছে বুঝলো কিচেনে ছিল প্রাপ্ত। ওর হাতের রান্না খেতে ভালোবাসে বলে বেশিরভাগ সময় প্রাপ্ত রান্না করে। অবশ্য এই 6 মাসে ও সাথে সাথে থেকে শিখেছে টুকটাক। পুরোটা না করলেও কিচেনে হেল্প করে প্রাপ্তকে, সাদিক সাহেবকে। প্রাপ্তর কথা শুনে পিয়ালি বিস্ময়ে বলল, ভাইয়া তুই আইটেলে জয়েন করেছিস? কেন, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি খুব খারাপ? ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ার সার্টিফিকেটসগুলো দিয়ে আইটেলে জয়েন করা পসিবল না? পিয়ালি থামলো। ইচ্ছে খাবার চিবানো বাদ দিয়ে প্রাপ্তর দিকে বিস্ময়ে তাকিয়ে। সাদিক সাহেব ওর মুখের সামনে খাবার তুলে ধরলেন। ইচ্ছে বিস্ময় কাটছে না। ওকে খাবার খেতে বললেন ইশারায়। ইচ্ছে মুখে তুলল খাবার। সাদিক সাহেব আবারও খাবার মাখতে মাখতে বললেন, তোমার কোয়ালিফিকেশনের কথা বলিনিও, হুট করে জবে ঢুকতে চাইছো তাই বলেছে। তা হঠাৎ এই সিদ্ধান্ত? 2 দিন পর 1 ডজন নাতি নাতনি দাদু ভাই হবে, তখন বুঝবে কেন জবে ঢুকতে চাইছি। প্রাপ্তর কথা শুনে কাশি উঠে গেল ইচ্ছের। তড়িঘড়ি করে ওকে পানি এগিয়ে দিল প্রাপ্ত। পানি খেয়ে ইচ্ছের কাশি কমে এলে প্রাপ্ত কন্টিনেন্টাল ওর মুখের সামনে তুলে ধরে বলল, এই লোকের বয়স হয়েছে, কীভাবে খাইয়ে দিতে হয় ভুলে গেছে, তুমি আমার হাতেই খাও।
ড্যাবড্যাব করে বাবা ছেলের দিকে তাকিয়ে রইল ইচ্ছে। সাদিক সাহেব মুচকি হেসে ইচ্ছের জন্য মাখানো প্লেটের খাবার খেতে লাগলেন। খেতে খেতে বললেন, আজ অনেকদিন পর অনেক ধকল গেছে মেয়েটার উপর দিয়ে, আর অনেক রাতও হয়েছে। খাওয়া শেষ করে ঘুমিয়ে যেও। প্রাপ্ত খাবার তুলে ধরলো ইচ্ছের মুখের সামনে। ইচ্ছে কিছুটা মুখে নিয়ে বলল, শুনলাম মাহিনের প্রমোশন হয়েছে। রাকার বাসায় বিয়ের প্রপোজাল পাঠাচ্ছে না কেন? ওই বেটা আমার জন্য আটকে আছে। তোমার বান্ধবীর আম্মু আবার আমার হাতে মানুষ কিনা। মানে তার বাসায়ও গুন্ডামো করে এসেছিল নাকি? ওরকমই বটে, তাও তোমার জন্য। বড় বড় চোখে তাকালো ইচ্ছে। প্রাপ্ত ভাবলেশীন, আর কথাটা বাড়ানো উচিত বলে মনে হলো না ইচ্ছের। বলল, আর খাবো না, বাবা অনেক খাইয়ে দিয়েছে। প্রাপ্ত শীতল চোখে চেয়ে বোঝালো, আমি এত কষ্ট করে রান্না করেছি, পুরোটা না খেলে তোমাকে খেয়ে নেবো রকস্টার ম্যাডাম। বিষয়টা বুঝে ভয়ের বদলে মজা পেল ইচ্ছে। গলা ছেড়ে ভাত নিয়ে বলল, সত্যি খিদে নেই মিস্টার গ্যাংস্টার, আজ বরং। ইচ্ছেকে শেষ করতে না দিয়ে উঠে দাঁড়ালো প্রাপ্ত। হুট করে সবার সামনে ও কোলে তুলে নিল ইচ্ছেকে। ইচ্ছের বিস্ফোরিত চাউনি পাশে তাকিয়ে দেখে পিয়ালি কপালে হাত রেখে চোখ আড়াল করছে নিজের। সাদিক সাহেব যেন জীবনে প্রথমবার থেসিস ছেড়ে খাবার খেতে এত মনোযোগী। কিছু বলে ওঠার আগেই প্রাপ্ত বলল, হ্যাঁ, আজ বরং নাইবা খেলে আমার বানানো খাবার। তোমাকে বানিশ করার অজুহাতের দরকার ছিল আমার। হাসছি বাবা, গুড নাইট। প্রাপ্ত ওকে কোলে নিয়ে হাঁটা লাগালো। ওর গলা জড়িয়ে রেখে চোখ খিচে বন্ধ করে রইল ইচ্ছে। ও এই বাসায় আসার পর থেকেই এই ছেলে একটু বেশি নির্লজ্জ হয়ে গেছে, নাকি বাবা ছেলের সম্পর্ক এমনই হয়? সম্ভব? প্রাপ্ত রুমে এনে বিছানায় বসিয়ে দিল ইচ্ছেকে। ইচ্ছে বলল, এটা কি হলো? পানিশমেন্টের ট্রেইলার, এবার পুরো পিকচার দেখাবো। আর ইউ রেডি? আরো ম্যাট এভাবে বাবার সামনে? বাবাও এমনই ছিল, তারও প্রেমের বিয়ে ছিল। কিন্তু ইচ্ছে কিছু বলার আগেই আঙুল ছুঁয়ে ওর ঠোঁট আটকে দিল। ঘোর লাগা চাউনি স্থির রেখে বলল, সারাদিন পর দেখছি তোমাকে রকস্টার ম্যাডাম, কোনো কথা হবে না। ইচ্ছে বড় বড় চোখে তাকালো। প্রাপ্ত ওর সামনে বসেই মুখ এগোচ্ছিল ওর দিকে। হঠাৎই টমির আওয়াজ শুনে থেমে গেল। চোখ বন্ধ করে প্রচণ্ড বিরক্তিতে বলল, বড় বউ রুমে থাকলে দরজায় নক করতে আসতে হয়। তোমার সকল এডুকেশন পেট খেয়ে শেখাওনি এই আদব? ইচ্ছে হেসে দিল। পাশে তাকিয়ে দেখে দরজায় সত্যি সত্যি টমি দাঁড়িয়ে। প্রাপ্তর গলা জড়িয়ে ধরে মজা নিয়ে বলল, বউকে আদর করার সময় রুমের দরজা লক করতে হয়, এই রুল আপনি শেখেননি মিস্টার গ্যাংস্টার? প্রাপ্ত চোখ মেলল। রাজ্যের বিরক্তি ওর চেহারায়। বিছানা ছেড়ে ও এগোতে যাচ্ছিল দরজা লক করবে বলে। মনে মনে তার আগে টমিকেও গোটা কয়েক কথা শোনাবে বলেও প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ওকে বাহাদুর থেকে সরতে দিল না ইচ্ছে। প্রাপ্তর কলার এক হাতে চেপে ধরে রাখলো, আর এক হাতে পাশের দেয়ালে ঠেকানো গিটারটা উপরে তুলে ধরলো। কিঞ্চিত বিস্ময়ে প্রাপ্ত দেখতে লাগলো ওর কর্মকাণ্ড। গিটারটা একদম দরজা বরাবর ধরে নিজেদের টমির আড়াল করে নিল ইচ্ছে। আর এক হাতে প্রাপ্তর চুল মুঠো করে নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল প্রাপ্তর ঠোঁটে। বড় বড় দৃষ্টিতে সেকেন্ড দুই তাকিয়ে থেকে বাঁকা হাসলো প্রাপ্ত। ইচ্ছে সরে যেতে গিটারের আড়াল থেকে উকি দিয়ে টমির দিকে তাকালো সরু চোখে। আঙুল ঘুরিয়ে ইশারায় বোঝালো, Your turn now, টমি মিয়া। এখানে তোমার উপস্থিতি নট অ্যালাউড। টমি আর দাঁড়ালো না, অলসের মতন পা ছুঁড়ে পিছনে ঘুরে হাঁটা লাগালো। ওর প্রস্থানে যেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, জাগ শোনা শোনা লাগে। দুজনের কাণ্ড দেখে শব্দ করে হেসে দিল ইচ্ছে। প্রাপ্ত মুগ্ধ চোখে তাকিয়ে রইল ওর হাসির দিকে। ওর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাত থেকে গিটারটা নামালো ইচ্ছে। মাথা নামিয়ে নিল লাজুক চাহনিতে। জানে প্রাপ্ত ওর হাসিটা তে বরাবর দুর্বল। অঘটন ঘটাতে খুব বেশি দেরি নেই এখন আর। ওর হাত ধরে ওকে জানলার সামনে এনে দাঁড় করালো প্রাপ্ত। জড়িয়ে ধরলো পেছন থেকে। ঘাড়ের সবগুলো চুল সামনে দিয়ে ঠোঁট ছোঁয়ালো ইচ্ছের মুক্ত কাঁধে। মৃদু কেঁপে উঠল ইচ্ছে। প্রাপ্তর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার একান্ত ইচ্ছে নদী আজীবন এমন চঞ্চল থাকুক, আজীবন এমন উত্তাল থাকুক তার প্রেম জোয়ার নিয়ে। আমি আজীবন এইভাবে তোমার ভালোবাসার গহীনে বাধা পড়ে থাকতে চাই ইচ্ছে, প্রেম নোঙর ফেলে।
ভালোবাসি তোমাকে। স্বস্তিতে প্রাপ্তর বুকে মাথা টাকালো ইচ্ছে। নিজেকে বড্ড সৌভাগ্যবতী মনে হয় ওর। সেদিনের পর একবারও ওর জীবন মৃত্যুর সন্ধির সেই ভয়ানক মুহূর্ত মনে করতে দেয়নি প্রাপ্ত। শুধুই ভালোবেসেছে। ওই বুক জুড়ে ওর নামে স্বস্তি লেখা, শান্তি আঁকা। এতগুলো দিন সে অনুভবেই তৃপ্ত হচ্ছে। প্রতিবারের মতো নিজেকে আজও উজাড় করে দেবে ও প্রাপ্তর ভালোবাসায়। লুফে নেবে ওর সমস্ত শিহরণী ভালোবাসা। এমন প্রতিটা মাঝরাতে চাঁদ সাক্ষী থাকুক ওদের ভালোবাসার। রাত জাগা ডাহুক, সাক্ষ্য দিক ওদের খুনসুটির। বাগানের প্রতিটা ফুল গল্প লিখুক ওদের কাছে আসার। ভালোবাসা এমন সুন্দরতম হোক, আর প্রেম জোয়ারে বাঁধা পড়ুক প্রতিটা উতল হৃদয় প্রেমনগর ফেলে।